হৃদির মনে হলো সে যেন পলক ফেলতে ভুলেই গেছে, কিন্তু সৌহার্দ্য একদম নির্বাক। সে ফিরেও তাকাচ্ছে না, সে নিজের মতো করে লেকচার দিয়ে যাচ্ছে। সৌহার্দ্যর এমন ঠান্ডা অবহেলা হৃদির মনে তীব্র কষ্ট দিল। সৌহার্দ্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য হৃদি বারবার সৌমির সাথে কথা বলতে শুরু করলো। একটু গলা উঁচিয়ে কথাগুলো বলছিল, যাতে সৌহার্দ্যের মনোযোগে বিঘ্ন ঘটে। সে হয়তো বিরক্ত হয়ে বকা দেবে বা কিছু একটা বলবে, কিন্তু না, আজ সৌহার্দ্য টু শব্দটিও করল না। সৌহার্দ্যের আচরণ দেখে হৃদির এমন মনে হতে লাগলো সে যেন এই মুহূর্তে পুরোপুরি অদৃশ্য, কেউ তাকে দেখতেই পাচ্ছে না। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না, সে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আর সৌহার্দ্যের চোখের দিকে সরাসরি তাকিয়ে নরম অথচ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, স্যার, আমি একটা টপিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন প্লিজ। সৌহার্দ্য এক বিন্দুও বাক্য ব্যয় করল না। সে সোজা হেঁটে হৃদির ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো। বইটার দিকে এক পলক তাকিয়ে একদম অচেনা মানুষের মতো এক গম্ভীর গমগমে স্বরে বলে উঠল, ইয়েস মিস, কোথায় প্রবলেম হচ্ছে বলুন। হৃদি হাড়ে হাড়ে বুঝতে পারল তার বর তার উপর ভীষণভাবে রেগে আছে। বুক কাঁপলেও সে সৌহার্দ্যের একটু কাছে ঘেঁষে দাঁড়ালো। বইটা তার সামনে বাড়িয়ে ধরে নির্দিষ্ট একটা টপিকে আঙুল রাখল। তারপর ফিস ফিস করে একদম কানে কানে বলবার মতো সুরে বলে উঠল, হৃদয়ে সমস্যা হচ্ছে? স্যার, আপনি এত নিষ্ঠুর কেন? আপনার এই অবলা ছাত্রীর মনটা একটুও বুঝছেন না কেন? ভরা ক্লাসের মাঝে বউয়ের এমন কাণ্ডজ্ঞানহীন দুষ্টুমিতে সৌহার্দ্য একেবারে থমকে গেল। যদিও হৃদি খুব নিচু গলায় কথাগুলো বলছিল, তাই ক্লাসের কেউ শুনতে পায়নি, তবুও সৌহার্দ্যের বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। সৌহার্দ্য এদিক ওদিক তাকালো, তারপর একটা ভারী গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে হৃদির ছটফটানি পুরোপুরি এড়িয়ে গম্ভীর মুখে টপিকটা বুঝিয়ে দিতে শুরু করলো। বুঝানো শেষ হতেই সৌহার্দ্যের মুখের গম্ভীরতা আরও গাঢ় হলো। হৃদির চোখের দিকে একবারের জন্যও না তাকিয়ে সে কঠিন গলায় বলে উঠল, হৃদিও কি আর কম যায়? সে কোনো উত্তর না দিয়ে এদিক সেদিক তাকিয়ে বেশ মুচকি হেসে দারুণ একটা ভাব দেখিয়ে একটু ঝুঁকে এলো সৌহার্দ্যের দিকে। একেবারে ধীর কণ্ঠে ফিস ফিস করে দুষ্টুমি ভরা সুরে বলল, আই লাভ ইউ স্যার। না মানে এত সুন্দর করে পড়াটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনি চাইলে চুপ। কথাটা ঠিকমতো শেষও হলো না, তার আগেই সৌহার্দ্য এমন একটা রাগী ও ভয়াল দৃষ্টি ফেলল হৃদির ওপর, যার মধ্যে উপচে পড়ছিল একরাশ পুঞ্জীভূত বিরক্তি। দাঁতের দাঁত চেপে সে বলে উঠল, 1 ঘন্টা কানে ধরে দাঁড়িয়ে থাকুন মিস, হৃদয়ের প্রবলেম তাহলে সলভ হয়ে যাবে। কথাটা শেষ করেই সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, হন হন করে প্রজেক্টরের সামনে গিয়ে নিজের লেকচারে মন দিল। হৃদি বিরক্তিতে মুখ ফুলিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতেই সৌহার্দ্য ধমকের সুরে আবারও হুকুম দিল। এই ভ্যানিশ কুইন, কানে ধরে দাঁড়াও। বলেই সে আবার নিজের লেকচারে ডুবে গেল। হৃদি কানে ধরে দাঁড়িয়ে মুখটা একটু কুঁচকি মনে ফুঁসে উঠল। আগে একবার রাগটা ভাঙিয়ে নিই, তারপর বুঝাবো কত ধানে কত চাল। না হয় আমিও আপনার বউ নই, মিস্টার চৌধুরী। প্রায় ঘণ্টাখানিক একটানা ক্লাস করানোর পর সৌহার্দ্য যখন নিজের নোটপ্যাডটা গুছিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই ক্লাসের শেষ প্রান্ত থেকে তানিমা একটু কেঁপি কেঁপি লাজুক কণ্ঠে ডেকে উঠল, স্যার, একটু শুনবেন? তানিমাকে এমন মাখা মাখা সুরে কথা বলতে দেখে হৃদির চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। মনে হলো মেয়েটা এমনভাবে আবদার করছে যেন সৌহার্দ্য তার নিজের জামাই লাগে। রাগে হৃদির ভেতরটা ফুঁসে লাল হয়ে উঠতে লাগলো। সৌহার্দ্য বিরস মুখে থমকে দাঁড়ালো। তানিমা বা কারো দিকে একবারের জন্যও না তাকিয়ে সে বরফ শীতল ও বিরক্ত গলায় বলল, সে ইট কুইকলি। তানিমা একটুও কালক্ষেপণ না করে একটা সুন্দর রঙের ইনভিটেশন কার্ড সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিল। ঠোঁটে কৃত্রিম লাজুক হাসি ফুটিয়ে গলে যাওয়া গলায় সে বলে উঠল, পরশু আমার জন্মদিন স্যার, আপনি প্লিজ আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। তানিমার এমন চটপটে আহ্বানে সৌহার্দ্যের ভ্রু কুঁচকে গেল। সে ন্যূনতম কোনো ভাবান্তর না দেখিয়ে কার্ডটার দিকে চোখ তুলেও তাকালো না। নির্লিপ্ত কণ্ঠে সাফ জানিয়ে দিল, ওটা লাগবে না, আমার সময় হবে না। বলেই এক মুহূর্তের জন্যও দাঁড়ালো না, সোজা ক্লাসরুম ছেড়ে বেরিয়ে গেল। সৌহার্দ্য ক্লাসরুম থেকে বের হওয়া মাত্রই হৃদি একটা হিংস্র বাঘিনীর মতো জ্বলন্ত দৃষ্টিতে তানিমার দিকে তাকালো।
কিন্তু রিদির ওই খুনে চাহনিকে পাত্তাই দিল না তানিমা, বরং উল্টো বুক ফুলিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিষাক্ত সুরে বলে উঠল, তাতে কি হয়েছে? আমি ঠিকই স্যারকে রাজি করিয়েই ছাড়বো। প্রয়োজনে বাবাকে গিয়ে বলবো। বাবাকে স্যার অসম্ভব ভালোবাসেন। স্যারের পক্ষে বাবার মুখের ওপর না করা অসম্ভব। তানিমার এই দাম্ভিক কথাগুলো রিদির পিলে চমকি দিল। রাগে গা রি করতে করতে সে ক্লাস থেকে বেরোনোর পথে হঠাৎ তানিমার ডেস্কের সামনে গিয়ে থমকে দাঁড়ালো। তারপর একটু ঝুঁকি তানিমার ঠিক কানের কাছে মুখ এনে ফিস ফিস করে চরম হুঙ্কার ছেড়ে বলল, আগে ওই রাগী বজ্রটার রাগ ভাঙিয়ে নেই, তারপর তোকে দেখতেছি। আমার জামাইয়ের পিছনে ঘোরার মজা তোকে হাড়ে হাড়ে না বুঝিয়েছি তো আমার নাম রিদিতা খান্না। কথাটা শেষ করেই সে হনহন করে হেঁটে চলে যেতে গিয়ে হঠাৎ কি যেন মনে পড়ে যাওয়ায় এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর মুখের ভেতর থেকে নিজের চিবানো নরম বাবলগামটা চটজলদি বের করে ফেলল। তানিমা কিছু বুঝে ওঠার আগেই তার অবাক হওয়া মুখের মধ্যে সেই গামটা গুঁজে দিল। এরপর দুপদাপ শক্ত পায়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। তানিমা তখন চরম একটা শক খেয়ে পাথরের মতো দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে ঘটনাটা তার মগজে পৌঁছাতেই সে রিদির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে বমির বেগে গাবাবাব করতে লাগলো। রাগে ঘৃণায় ফুঁসতে ফুঁসতে হিসহিস করতে শুরু করলো। রাত তখন ঠিক 12টার কাঁটা ছুঁই ছুঁই। সৌহার্দের ফ্ল্যাটের ড্রয়িং রুমে সশব্দে খেলা চললেও পুরো ঘরে যেন এক অদ্ভুত ভারী নীরবতা জমে আছে। সোফায় পাশাপাশি বসে থাকা ফারিস আর সুজনের হাতে ধরা কফির মগগুলো থেকে ততক্ষণে ধোঁয়া ওঠা প্রায় থেমে গেছে। অথচ সৌহার্দের হাতের মুখটায় একটা চুমুক দেওয়ারও ফুরসত হয়নি। তার আনমোনা চোখ দুটো টিভির সবুজ মাঠের দিকে নয়, বরং ফিক্সড হয়ে আছে কোলের উপর খোলা ল্যাপটপের স্ক্রিনটার দিকে। ল্যাপটপের ক্যামেরা উইন্ডোতে চোখ রাখতেই বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ঘরের এক কোণে একা বসে আছে তার বউ। অভিমান জমাট বাঁধা মুখ, রাগ আর ভালোবাসার মিশ্রণে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার পানে। যেন এই মুহূর্তের প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে বহু না বলা অভিযোগ আর দীর্ঘ প্রতীক্ষা। সৌহার্দ্যকে ল্যাপটপের স্ক্রিনের দিকে কাঠপুতুলির মতো চেয়ে থাকা দেখে ফারিস আর চুপ থাকতে পারল না। কণ্ঠে এক চিলতে কৌতুক আর গভীর অনুভূতির প্রলেপ মেখে সে বিরক্তি নিয়ে বলে উঠল, এভাবে কতদিন বাড়ি ফিরবি না? তোর বউ প্রতিদিন একবার করে ফোন দিয়ে তোর ঠিকানা জানতে চা। ফারিসের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য বিরক্ত হয়ে কিছু বলতে নেবে তার আগেই সাইম এসে ভয় ভয় বলল, স্যার আপনাদের খাবার রেডি। সেদিন ঢাকায় ফেরার পর সৌহার্দ্য ভয় দেখিয়ে ছেলেটাকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে। আজ 1 সপ্তাহ ধরে বিনা বাক্যে বিচারাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিচ্ছে সে। সুজন সেদিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপর আহারে উহারে করে বলে উঠল, আহারে বেচারা, জীবনে বন্ধ করার আগে এখন থেকে 10 বার ভেবে নেব যে তার এমন যা। কিন্তু সৌহার্দ্যের অগ্নিমূর্তি দৃষ্টি সুজনের গায়ে পড়তেই সে সাথে থেমে গেল। ফারিস এবার সাইমের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ওকে ছোট ভাই, তুমি এবার পড়তে বসো, আমরা গিয়ে খেয়ে নিচ্ছি। সাইম মাথা নেড়ে চলে যেতে যেতে দাঁতে দাঁত চেপে রাগে বিড়বিড় করে উঠল, খাটাস, শুধু একবার এখান থেকে বের হতে দে। তারপর তোর বউয়ের সাথে প্যাঁচ লাগিয়ে তোর পিন্ডি না চটকেছি, তবে আমার নাম সায়েম না। সাইম চলে যেতেই ফারিস সৌহার্দ্যের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, এবার অনেক হয়েছে সৌহার্দ্য, ছেলেটার পড়াশোনাটা এভাবে নষ্ট হচ্ছে, ওকে বাড়ি যেতে দে। সৌহার্দ্য চরম বিরক্তি নিয়ে জবাব দিল, এখানে বেশ ভালোই ওর পড়ালেখা হচ্ছে। ছেড়ে দিলে বাড়িতে গিয়ে ওই ইডিয়টটা পড়া কম করবে আর আমার বউকে কুবুদ্ধি দেবে বেশি। কথাটা বলেই সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে নিজের রুমের দিকে ঝড়ের বেগে হেঁটে চলে গেল। সৌহার্দ্য চলে যেতেই ফারিস আপন মনে বিড়বিড় করে বলে উঠল, আমি নিশ্চিত সারহান চৌধুরীর ডিএনএ নিশ্চয়ই কোনো ভেজাল ছিল না। ফারিস পুরো কথা শেষ করার আগেই সুজন তাকে থামিয়ে দিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, শুধু ওর না, তোর বাপের ডিএনএতে আছে। বলেই সে সোজা খাবার টেবিলের দিকে পা বাড়ালো। আর ফারিস তখন নির্বাক, একেবারে আহাম্মকের মতো পলকহীন চোখে সুজনের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মাঝখান থেকে নীরবে কেটে গেল আরও একটা দীর্ঘদিন। রিদি ভেবেছিল কলেজে দেখা হওয়ার পর সৌহার্দ্য বাড়ি ফিরবে, কিন্তু না, সৌহার্দ্য ফিরল না। হঠাৎ রিদির মাথায় এলো সে সৌহার্দ্যকে না দেখে চটপট করলেও সৌহার্দ্য ঠিক ক্যামেরার আড়াল থেকে নজর রেখেই তাকে দেখে নিচ্ছে, তাই সে ফিরছে না। তাদের ঘরের যে ক্যামেরা আছে সেটা রিদি ভুলেই গেছিল। এই লুকোচুরি খেলাটা আর ভালো লাগলো না রিদির।
বুক ভাঙা অভিমান আর ক্ষোভে সে আর পুরো দিন নিজের রুমে কিংবা সৌহার্দের রুমের আশেপাশেও গেল না। সমস্ত আবেগ গলায় আটকে রেখে এক বুক অভিমান নিয়ে মনে মনে বিড়বিড় করে বলে উঠল, এবার দেখ ভালো করে বজ্জ তো। রাত প্রায় 1টা বাজে। গেস্ট রুমের নিঝুম অন্ধকারে চোখ বন্ধ করে শুয়ে আছে হৃদি। মনের ভিতর হাজারটা ভাবনা ঝড় তুলছে, কিছুতেই ঘুম আসছে না। তবুও চারপাশের নিস্তব্ধতায় নিজেকে এলিয়ে দিয়ে ঘুমানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ঠিক যখন চোখের পাতা দুটো ভারী হয়ে আসছিল, তখনই ঘরের বাতাস ভারী করে তুলল এক চীনা সুবাস, ক্রিড অ্যাভেন্টাসের সেই মাতাল করা ঘ্রাণ। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা সৌহার্দের উপস্থিতিতে আচ্ছন্ন হয়ে গেল। হৃদির বুকটা কেঁপে উঠলেও সে নড়ল না, ঘুমের ভান করে শক্ত হয়ে শুয়ে রইল। বুকের গভীরে জমা হওয়া আক্ষেপ তখন মোচড় দিয়ে উঠছে। কেন এই সামান্য বুদ্ধিটা আরও কটা দিন আগে মাথায় এলো না? তাহলে তো এতগুলো দিন সৌহার্দ্যকে ছাড়া শূন্যতায় কেটে যেত না। সৌহার্দ্য নিঃশব্দে এসে বসল হৃদির ঠিক পাশে। এতদিন পর মেয়েটাকে এভাবে এত কাছে পেয়ে তার বুকের ভিতরটা যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। হৃদি সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা তা পরখ করতে সৌহার্দ্য কিছুক্ষণ পলকহীন তাকিয়ে রইল। যখন সে নিশ্চিত হলো যে হৃদি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। ঝুঁকে এসে হৃদির কপালে এঁকে দিল একটা আলতো চুমু, এরপর 2 গালে একে একে বুলিয়ে দিল আরও 2 গভীর চুমু। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিঃশব্দ পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। সৌহার্দের পায়ের শব্দ মিলিয়ে যেতেই হৃদি ধীরে ধীরে মেলে দিল তার চোখ দুটো। তার ঠোঁটের কোণে তখন খেলে গেল এক চিলতি মায়াবী হাসি। মুহূর্তের মধ্যে বিছানা ছেড়ে পা টিপে উঠে সে এগুলো তাদের রুমের দিকে। আজ যে করেই হোক সৌহার্দের এই অভিমান তাকে ভাঙাতেই হবে। কিন্তু রুমে পা রেখেই হৃদির বুকটা ছাঁত করে উঠল। পুরো ঘরটা একদম ফাঁকা, কোথাও নেই সে। মুহূর্তেই তার মনটা বিষাদে ভরে গেল। সে ভাবল, সৌহার্দ্য বুঝি আবার চলে গেল। ভারী মন নিয়ে যখন হৃদি গেস্ট রুমের দিকে ফিরে যাচ্ছিল, হঠাৎ তার নজর পড়ল স্টাডি রুমের আধো খোলা দরজার দিকে। দরজাটার ফাঁক গলে আসা আলোয় হৃদি বুঝে গেল সৌহার্দ্য সেখানেই আছে। হৃদি রুমে ঢুকে নিজের টি শার্টটা বদলে গায়ে গলিয়ে নিল সৌহার্দের একটা সাদা শার্ট। ঢিলে ঢালা শার্টটা তার হাঁটু পর্যন্ত নেমে এলো, আর হাত দুটো এতটাই বড় যে তার আঙুলগুলো প্রায় পুরোটাই শার্টের ভেতরে লুকিয়ে গেল। রুমের আয়নার সামনে নিজের এই রূপ দেখে হৃদি লজ্জায় কুঁকড়ে গেল। তবু আজ সে সমস্ত লজ্জা শরম বিসর্জন দিল, কারণ আজ যে মূল্যেই হোক সৌহার্দ্যর সব অভিমান তাকে ভাঙাতে হবে। সৌহার্দের স্টাডি টেবিলটা তখন ল্যাপটপের স্ক্রিনের নীল আলোয় মাখামাখি। ও মগ্ন হয়ে কি যেন টাইপ করছিল। ঠিক তখনই শব্দহীন পায়ে ঘরে ঢুকল হৃদি। পা টিপে একেবারে সৌহার্দের গা ঘেঁষে দাঁড়ালো। লাজুক অথচ চঞ্চল চোখে তাকালো ওর দিকে। তারপর সামান্য ঝুঁকি নরম গলায় ফিস করে বলল, আমাকে কেমন লাগছে ডাক্তার সাহেব? হৃদির কণ্ঠ পেতেই সৌহার্দের হাতটা কিবোর্ডের উপর থেমে গেল। সামান্য চমকে উঠল সে। এইমাত্র তো মেয়েটাকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে এলো, তাহলে ও এখানে এলো কিভাবে? মনে মনে ভাবল, এ মেয়ে দেখি ঘুমের নিখুঁত নাটক করছিল। আস্ত এক স্টুপিড। সৌহার্দের হৃদির দিকে তাকাতেই তার মুখটা কেমন যেন কুঁকড়ে গেল। গলা শুকিয়ে তীব্র একটা বিষম খেল। কাশতে কাশতে চরম বিরক্তিতে সে বিড়বিড় করে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর আর রাগ ধরে রাখতে না পেরে ধমকে ওঠে সে। শয়তানের মতো লাগছে, আউট স্টুপিড মহিলা। হৃদি তাতে এক চুলও বিচলিত হলো না, বরং কোনো তোয়াক্কা না করে সে সৌহার্দ্যর আরও একটু কাছে এগিয়ে যেতেই সৌহার্দ্য তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে উঠে এক পা পিছিয়ে গেল। তা দেখে হৃদি নিজের শার্টের সামনের আরও একটা বোতাম অবলীলায় খুলে ফেলল, আর চোখের পলকে সৌহার্দ্য ঠিক মুখোমুখি দাঁড়িয়ে অদ্ভুত এক হাসিতে বলে উঠল, এমন করছেন কেন? শাশুড়ির ছেলে, মনে হয় বউকে ভয় পাচ্ছেন। সৌহার্দ্য ঘরের এদিক ওদিক আতঙ্কিত চোখে তাকিয়ে বিরক্তিতে মুখটা বিকৃত করে বিড়বিড় করে ফেলল, বউকে ভয় পাচ্ছি না, বউয়ের নামের সামনে দাঁড়ানো শয়তানকে ভয় পাচ্ছি। তারপর রক্তিম চোখে তীব্র আক্রোশে হৃদির দিকে তাকিয়ে হিস হিস করে বলে উঠল, বেয়াদব মহিলা, এসব কি পড়ছো তুমি? লজ্জা শরম কি সব শরবতের মতো গুলিয়ে খেয়েছো? হৃদির কাছে সৌহার্দের এই রাগ, এই ধমক
2 পয়সারও দাম পেল না। এক মুহূর্তের জন্য না ভেবে সে লাফিয়ে গিয়ে হঠাৎ করেই সৌহার্দের গলা জড়িয়ে ঝুলে পড়ল। হুট করে এই আকস্মিকতায় ভারসাম্য রাখতে না পেরে সৌহার্দ্য রিদিকে সাথে নিয়ে সজোরে আছড়ে পড়ল বিছানার উপর। সৌহার্দের বুকের উপর অবলীলায় এড়িয়ে পড়ে রিদি তার বুকে একের পর এক চুমু এঁকে দিতে দিতে নিশাতুর গলায় ফিসফিসিয়ে উঠল। নিজেরটা গুলিয়ে খেয়েছি, এবার আপনারটাও খাবো শাশুড়ির ছেলে। সৌহার্দ্য এক হাতে রিদির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বিরক্ত চোখে তাকালো। অনেকক্ষণ ধরে এই মেয়ের অদ্ভুত সব নাটক সে সহ্য করছে, কিন্তু আর না। এবার সত্যি রিদিকে নিজের ওপর থেকে সরিয়ে সে উঠে দাঁড়াতে গেল। ঠিক তখনই রিদি আচমকা সৌহার্দের কোলের ওপর উঠে বসে তার বুকে মুখ গুঁজে সশব্দে কেঁদে উঠল। হঠাৎ রিদিকে এভাবে ভেঙে পড়তে দেখে সৌহার্দের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে সে রিদিকে আলতো হাতে একটু সরিয়ে দিতে চাইল, আর গম্ভীর ও ভারী গলায় জিজ্ঞেস করল, সমস্যা কি? কাজ কেন এভাবে? আমি কি তোমাকে কিছু বলেছি? রিদি সৌহার্দের শার্টে নিজের নাক মুছতে মুছতে ভেজা গলায় ফুঁপিয়ে উঠল। আপনি আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছেন কেন? আমি না হয় একটা ভুলই করেছি, আমাকে একটা বাচ্চা ভেবে ক্ষমা করে দিলেই তো হয়। এমন কেন করছেন আমার সাথে? আমার কষ্ট হচ্ছে না একটুও? সৌহার্দ্য এক পলক নিজের ভেজা শার্টটার দিকে তাকালো, আর পর মুহূর্তেই রিদির মাথাটা টেনে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর কড়া সুরে আদরে ভরা গলায় সে ফিসফিস করে বলল, কাছে টানার মতো কি করেছো তুমি? আর তোমার মতো দামড়ি মেয়ের ভুল কেন আমি বাচ্চা ভেবে মাপ করতে যাব? স্টুপিড। আমার শার্টটার কি করছো তুমি? রিদি মুখ তুলে তাকালো। তারপর আবার সৌহার্দের বুকে মুখ গুজে নাক টানতে টানতে নরম স্বরে বলল, ধুয়ে দেব তো আমি। এরপর আবার চোখ তুলে সৌহার্দের পানে তাকিয়ে তার গালে একটা আলতো চুমু এঁকে মিষ্টি হেসে বলল। রাগ কি একটু কমছে না? সৌহার্দ্য নির্বাক হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে গম্ভীর ও ভারী গলায় বলল, না, এমন ঘেঁষাঘেঁষি করে লাভ নেই, সরো, আমি ঘুমাব। বলেই রিদিকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাইল সে। কিন্তু রিদি তাতে দমে না গিয়ে সৌহার্দের আরও একটু কাছে ঘেঁষে মায়া ভরা কণ্ঠে আবদার করল, এমন করবেন না তো। এবার শেষবারের মতো মাফ করে দিন, আর কখনো আপনার অবাধ্য হব না। সৌহার্দের কঠিন ভাব নিমিষেই গলে জল হয়ে গেল রিদির এই আদরি আকুতিতে। বুক জুড়ে জমে থাকা সমস্ত রাগ এক নিমিষে উবে গেল। 2 হাত বাড়িয়ে রিদিকে নিজের বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরতে চাইল সে। ঠিক তখনই রিদি নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে চঞ্চল গলায় বলে উঠল, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ডাক্তার সাহেব, চলুন না ছাদে যাই। সৌহার্দ্য বারান্দার দিকে তাকিয়ে দেখল, আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছে, বয়ে আসছে স্নিগ্ধ শীতল বাতাস, আর তার সাথে ঝরে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রথম ফোঁটা। কপালে সামান্য ভাঁজ ফেলে সৌহার্দ্য আপত্তি জানালো, উহু, তোমার ঠান্ডা লেগে যাবে। কিন্তু সৌহার্দের কথা কানেই তুলল না রিদি। উল্টো ছুটে গিয়ে সৌহার্দের স্টাডি রুমের বড় খোলা বারান্দায় গিয়ে 2 হাত মেলে দাঁড়িয়ে গেল। এক দৃষ্টিতে সিঁড়িকে চেয়ে রইল সৌহার্দ্য। হৃদির এই চঞ্চলতা, এই পাগলামিগুলোই বারবার সৌহার্দ্যকে এই একটি মেয়ের কাছে সম্পূর্ণ হেরে যেতে বাধ্য করে। হঠাৎ করেই মুষলধারে নেমে এলো ঝুম বৃষ্টি। পলকের মধ্যে হৃদি ভিজে একাকার হয়ে গেল, আর তার পরনে সাদা শার্টটা ভিজে শরীরের সাথে লিপটে গেল। সৌহার্দের চোখ আটকে গেল সেই রমণীর বৃষ্টির জলে ভেজা শরীরের মোহময় ভাঁজে। ধীর পায়ে হেঁটে সে গিয়ে দাঁড়ালো হৃদির ঠিক শরীর ঘেঁষে। বৃষ্টির ঠান্ডা জলের ফোঁটা আর দুজনের উত্তপ্ত অস্তিত্ব মিলেমিশে একাকার। চারপাশের হুঁশ যেন আর কারোরই নেই। হৃদি খেয়াল করল সৌহার্দের এমন এক ঘোর লাগা দৃষ্টি তার উপর স্থির। নিজের ভেজা রূপের দিকে চোখ পড়তেই লজ্জায় তার মুখ লাল হয়ে উঠল। সে পাশ ফিরে সরে যেতে চাইল, কিন্তু সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। কণ্ঠে নেশা ধরানো মাদকতা মিশিয়ে ফিসফিস করে বলল, আই ওয়ান্ট টু মেক ইউ ক্রাই। বলেই বারান্দার এক কোণে রাখা ছোট লাউঞ্জারের ওপর হৃদিকে শুইয়ে দিল সে। হৃদির ছোট্ট নরম শরীরের ওপর নিজের সমস্ত উষ্ণ ভর ছেড়ে দিল সৌহার্দ্য। তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় মেয়েটির অবয়ব থর থর করে কেঁপে উঠল। আবেশে সে খামচে ধরল সৌহার্দের শার্টের অংশ। সৌহার্দ্য হৃদির হাত দুটো নিজের শার্টের বোতামের ওপর রেখেই ফিস ফিস করে বলল, আনবাটন মাই শার্ট যান।
এতক্ষণ তো শুধু সৌহার্দ্যের রাগ ভাঙানোর খেয়ালে পাগলামি করছিল রিদি, কিন্তু এই মুহূর্তে তার সারা শরীর লজ্জায় লাল হয়ে উঠল। আড়ষ্ট ও আমতা আমতা করা কণ্ঠে সে বলল, রুমে চলো। সৌহার্দ্য রিদির ঠোঁটে এক ফালি আলতু চুমু এঁকে বলল, উহু, বিছানার চেয়ে এটা অনেক বেশি আরামদায়ক, জান। চোখের ইশারায় রিদিকে আবারও শার্টের বোতামগুলো খুলতে নির্দেশ দিল সে। কাঁপা কাঁপা হাতে রিদি যখন সৌহার্দ্যের শার্টের বোতামগুলো একে একে খুলে ফেলল, তখন সৌহার্দ্য এক ঝটকায় শার্টটি দূরে ছুঁড়ে ফেলে মুখ ডুবিয়ে দিল সেই তরুণীর উন্মুক্ত উদরের মাঝে। রিদির গোটা শরীর জুড়ে বয়ে গেল সৌহার্দ্যের উত্তপ্ত ঠোঁটের শিহরণ জাগানো স্পর্শ, আর তার সূচালো দাঁতের আলতো কামড় ছড়িয়ে দিল অদ্ভুত এক নেশা। বাইরে মুষলধারে ঝুম বৃষ্টির তাণ্ডব, আর বারান্দার ওই একান্ত কোণে দুজন মেতে উঠল ভালোবাসার অন্য এক নেশায়। রাত প্রায় ৩টে। হৃদি কুটিসুটি মেরে শুয়ে আছে সৌহার্দ্যের বুকে। সারা রাতের তীব্র উত্তাল ঝড় আর সৌহার্দ্যের চরম উন্মাদনা সহ্য করতে গিয়ে মেয়েটার ক্লান্ত শরীরটা যেন একদম ইলিয়ে পড়েছে, নাজেহাল অবস্থা। সৌহার্দ্য তখনও অপলক তাকিয়ে আছে হৃদির দিকে। হৃদির এই কুঁকড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে মায়া আর তীব্র অধিকারবোধে তার বুকটা ভিজে উঠল। হৃদির কানের কাছে মুখটা নিচু করে সে ফিসফিস করে বলল, চলো, গোসল করতে হবে। চোখ বন্ধ রেখেই মিনমিন করে হৃদি বলল, সকালে। কিন্তু সৌহার্দ্য শোনার পাত্র নয়। এক পলক হৃদির ক্লান্ত মুখের দিকে তাকিয়ে সে তাকে পাঁজা কোলে তুলে নিল। বাথরুমে নিয়ে শাওয়ারটা ছেড়ে দিতেই হৃদির জ্বালা পোড়া করা ক্লান্ত শরীরে ঠান্ডা পানির স্পর্শ লাগলো। শিরশির করে ওঠা ঠান্ডায় শরীরটা কেঁপে উঠলেও হৃদি দাঁতে দাঁত চেপে ঠোঁট কামড়ে সব সহ্য করে নিল। গোসল শেষে সৌহার্দ্য হৃদিকে আলতো করে ফ্রেশ করিয়ে নিজের একটা কালো শার্ট পরিয়ে দিল। শার্টটা হৃদির ছোট শরীরে হাঁটু পর্যন্ত নেমে গেছে। হৃদির দিকে তাকিয়ে এক চিলতে দুষ্টু হাসি হেসে ঠোঁট কামড়ে সৌহার্দ্য ফিসফিস করে বলল, নট ব্যাড। এখন থেকে রোজ রাতে আমার শার্ট পরেই থাকবে তুমি। কথাটা বলি হৃদিকে আবার কোলে তুলে এনে খুব যত্নে বিছানায় শুইয়ে দিল। এরপর প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে সে নিজে ফ্রেশ হয়ে রুমে ফিরল। হৃদির পাশে শুয়ে তারপর হৃদির কপালে এক ফোঁটা ভালোবাসার ছোঁয়া এঁকে পরম যত্নে তাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে নিজের বুকে হৃদির মুখটা লুকিয়ে নিল। কাঁচা সকালের মিষ্টি আলোয় রান্নাঘরটা সরগরম। চুলার পাশে দাঁড়িয়ে পৃথা আর সাথী দুজনে মিলে ব্যস্ত সকালের নাস্তা তৈরিতে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় হৃদি। সাথী গরম তাওয়ায় পরোটা ভাজতে ভাজতে দুষ্টু হাসি মুখে হৃদির দিকে তাকিয়ে এক চিলতে খোঁচা দিয়ে বলে উঠল, বাহ ননদিনী, দেখছি সারা শরীরে জামাইয়ের ভালোবাসার চিহ্ন এঁকে ঘুরে বেড়াচ্ছ। কথাটা শুনে রীতি যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আনমনে খেয়ালই করেনি যে তার মাথার ঘোমটাটা একটুখানি সরে গেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে আমতা আমতা করে সে বলে উঠল, দূর, কি যে বলো ভাবি, এগুলো তো মশার কামড়। ঠিক তখনই রান্নাঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো সৌহার্দ্যের গলা ফাটিয়ে ডাকার শব্দ। সে যেন পুরো বাড়িতে হৃদির নাম ধরে চিৎকার করছে। তা শুনে পৃথা মুচকি হেসে হৃদির কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, যা, তোর মশা তোকে ডাকছে, তাড়াতাড়ি গিয়ে হাজিরা দিয়ে আরও কামড় খেয়ে আয়। হৃদি লজ্জায় একদম লাল হয়ে গেল। মনে মনে একটু তিরস্কারের সুরে ফিসফিস করে বলে উঠল, লোকটা আসলেই নির্লজ্জ, এভাবে কেউ চেঁচিয়ে ডাকে নাকি? হৃদি যখন বিড়বিড় করতে করতে রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন সাথী দুষ্টু একটা হাসি দিয়ে এক কাপ কফি তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, তোর মশার জন্য কফিটা নিয়ে যা। সাথী আর পৃথার খিলখিল হাসির শব্দের মধ্যে লজ্জারাঙা মুখটা কোনো মতে লুকিয়ে হৃদি দ্রুত পায়ে নিজের ঘরের দিকে ছুটে গেল। রুমে পা রাখতেই সৌহার্দ্য কিছুটা বিরক্তি মেশানো কণ্ঠে বলে উঠল, কলেজে যাবে না তুমি? সকালে উঠে এদিক সেদিক ঘুরে বেড়ানো বাদ দিয়ে পড়তে বসতে বলছি না তোমাকে? একটা কথা কতবার বলতে হয়? সৌহার্দ্যের এমন ঝাড়ি খেয়েও হৃদি একটুও রাগ করল না। উল্টো আলতো পায়ে তার সামনে গিয়ে কফির কাপটা বাড়িয়ে দিল। এরপর সৌহার্দ্যের শার্টের খোলা বোতামগুলোতে হাত বুলিয়ে সেগুলো একে একে লাগিয়ে দিতে দিতে নরম গলায় বলল, এমন করেন কেন বলুন তো? ভাবি পৃথা তো এখন প্রায় সব রান্নাই করে, আমি কি এই বাড়ির বউ না? আমার কি কোনো দায়িত্ব নেই? সৌহার্দ্য মুখের ভেতর একরাশ বিরক্তি ফুটিয়ে তুলে কড়া গলায় জবাব দিল, নো, তোমার কোনো দায়িত্ব পালন করতে হবে না। তোমার একমাত্র দায়িত্ব শুধু আমার উপর ফোকাস করা। কথাটা বলি সে হৃদির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর তাড়া দিয়ে বলল,
তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। সৌহার্দ্য কফিতে একটা চুমুক দিয়ে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই হৃদি মিষ্টি ও অনুগত সুরে জিজ্ঞেস করল, নাস্তা খাবেন না? হৃদির দিকে আর ফিরে না তাকিয়ে হাঁটতে হাঁটতে সৌহার্দ্য বলে গেল। আমার হাতে সময় নেই, যাওয়ার পথে তোমার খাবার নিয়ে দেব, দ্রুত এসো। বলি সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দ্রুত পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। দুপুর গড়িয়ে প্রায় 2টো বাজে। ক্যাম্পাসের বাইরের চত্বরে দাঁড়িয়ে হৃদি, সুমি, পৃথা আর সাইম। ক্লাসের ফাঁকি কিংবা ছুটির পর দাঁড়িয়ে আড্ডা দেওয়াটাই ওদের নিত্যদিনের রুটিন। কিন্তু আজ হৃদির সব মনোযোগ শুধু সাইমকে ঘিরে। গত কদিন ধরে সাইম ক্লাসে আসেনি কেন আর কার বাড়িতে বা সে ছিল, এই কৌতূহল তার মন থেকে কিছুতেই সরছে না। সাইমের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে হৃদি নাছোড়বান্দার মতো বলে উঠল, কি হলো রে, মুখ খুলছিস না কেন? এতদিন ক্লাসে আসিসনি কেন বলতো? আর আমরা ছাড়া তোর আবার এমন কোনো বন্ধু জুটে গেল যার বাড়িতে গিয়ে তুই এভাবে উধাও হয়েছিলি? সাইম মনে মনে হৃদিকে ভালো মতো ধুয়ে দিয়ে মুখে চরম বিরক্তি ফুটিয়ে বলে উঠল, চুপ কর। আমার জীবনে তোর সাথে বন্ধুত্ব করাটাই সবচেয়ে বড় ভুল। তুই কি জানিস তোর ওই খাটার জামাইয়ের গুলশানে একটা আলিশান ফ্ল্যাট আছে? হৃদি অবাক হয়ে মাথা নেড়ে বোঝাতে চাইল যে সে এই বিষয়ে কিচ্ছু জানে না। সৌহার্দ্যের এমনিতেই তো অনেকগুলো প্রপার্টি ও ফ্ল্যাট রয়েছে, তাই সে সামান্য বিরক্ত হয়ে বলে বসল, ওনার ফ্ল্যাটের তো আর অভাব নেই। আমি কি তোকে ওনার কথা? কিন্তু হৃদির কথা শেষ হতে দিল না সাইম। রাগী গড়গড় করতে সে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, বলবো না তো কি করব? তোর ওই খাটার জামাই আমাকে ধরে নিয়ে গিয়ে পুরো একটা সপ্তাহ ওই ফ্ল্যাটে আটকে রেখেছিল আর ঠিক কাজের ছেলের মতো খাটিয়েছিল। তার নাকি সন্দেহ আমি নাকি তোকে সবসময় কুবুদ্ধি দেই। ওই খাটাসটা আমার জিন্দেগিটা পুরো শেষ করে দিয়েছে। আজ থেকে তুই আমার সাথে আর কোনো কথা বলবি না। তোদের মতো বিবাহিত মহিলা বন্ধু আমি আর চাই না। সাইমের এই হঠাৎ বিস্ফোরণে হৃদি, সুমি আর পৃথা তিনজনই একেবারে হতভম্ব হয়ে গেল। হৃদি অপরাধীর মতো একটু এগিয়ে সাইমের পিঠে সান্ত্বনার ছলে হাত রাখতে গেল, কিন্তু সাইম বিদ্যুৎ গতিতে একপাশে সরে দাঁড়ালো। হৃদি কিছুটা বিরক্ত হয়ে বলতেই যাচ্ছিল, কিন্তু তাকে বাক্য শেষ করার সুযোগ না দিয়ে সায়েম প্রায় মিনতি করে বলে উঠল, বোন, তুই কি আমাকে না মেরে ছাড়বি না? একটু দয়া কর আমার উপর, প্লিজ একটু দূর থেকে কথা বল। সায়েমেরই কাণ্ড দেখে সুমি আর পৃথা কোনো মতে তাদের উপচে পড়া হাসি চেপে রাখল। বন্ধুর উপর রাগ হলেও ভেতরে ভেতরে তার জন্য একটু আফসোসও হচ্ছিল বইকি। এরপর সায়েম হৃদির দিকে একটা নিষ্পাপ মুখ বাড়িয়ে ফিসফিস করে বলল, তোকে একটা সিক্রেট কথা বলি, ওই খাটাসটাকে ভুলেও আমার নামটা বলিস না যেন। আর হ্যাঁ, তুই তোর জামাইয়ের উপর একটু ভালো করে নজর রাখিস বোন। এত বড় একটা ফ্ল্যাটে ও একা একা কি করে কে জানে। না না, তুই আমাকে আবার ভুল বুঝিস না বলছি, তবে একটু সাবধানে খেয়াল রাখিস। বলা তো যায় না, ভালো মানুষেরা কখনো বউয়ের কাছ থেকে লুকিয়ে আলাদা ফ্ল্যাট রাখে না। কথাটা বলি মনে একরাশ কুটিল হাসি হেসে সায়েম ভাবল, দাঁড়া খাটাস, তোর বউয়ের কানে এমন বীজ ঢেলে দেব না, তোর সুখের 12টা না বাজিয়ে ছাড়লে আমার নাম সায়েম না। সায়েমেরই অদ্ভুত আর উস্কানিমূলক কথার ধ্যানে বিভোর হয়ে রীতি যখন আনমনের সামনে এগোচ্ছিল, তখনই হঠাৎ একটা পাথরের সাথে হোঁচট খেয়ে তার পায়ের স্লিপারটা ক্যাচ করে ছিঁড়ে গেল। সে প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সুমি দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে সামলে নিল। ঠিক সেই মুহূর্তেই ক্যাম্পাসের চত্বরের বাতাসে ভেসে এলো তনিমার একরাশ বিষাদ ও হিংসায় ভরা চেনা ও বিরক্তিকর কণ্ঠস্বর। কি দেখে যে সৌহার্দ্য স্যারের মতো এমন একজন হ্যান্ডসাম মানুষ তোমাকে বিয়ে করলো, সেটাই মাথায় ঢোকে না। না আছে রূপ, না আছে চলাফেরার কোনো স্মার্টনেস, ঠিকমতো হাঁটতেও তো পারো না। তানিমার কথা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই হঠাৎ ঝড়ের বেগে সেখানে এসে হাজির হলো সৌহার্দ্য। চারপাশের কাউকে পরোয়া না করে সে সোজা হৃদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর হৃদির পা থেকে ছিঁড়ে যাওয়া জুতোটা আলতো করে খুলে নিয়ে হৃদির চোখের দিকে তাকিয়ে বড়ই নরম ও আকুল স্বরে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছো জান? ক্যাম্পাসের চারপাশে দাঁড়িয়ে থাকা শত শত ছাত্রছাত্রী তখন একেবারে থমকে গেছে।
শুধু তাই নয়, পাশ দিয়ে যাওয়া হাসপাতালের ডাক্তার, রোগী ও সাধারণ মানুষ পর্যন্ত হাঁ করে অবাক দৃষ্টিতে এই দৃশ্য দেখছে। সৌহার্দ্যের মতো এমন রাগী ও গম্ভীর একজন মানুষ যে কোনো সাধারণ কারণে এতখানি ব্যাকুল হয়ে উঠতে পারে, তা উপস্থিত সবার কাছেই ছিল একেবারে অবিশ্বাস্য। চারপাশের মানুষের এমন অবাক দৃষ্টি দেখে হৃদি ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। সে লজ্জারাঙা মুখে নিজের পা একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করে আমতা আমতা করে বলল, কি করছেন এগুলো? ছেড়ে দিন, আমি একদম ঠিক আছি। কিন্তু হৃদির কথাই বিন্দু মাত্র পাত্তা দিল না সৌহার্দ্য। সে নিজের হাঁটুর ওপর হৃদির পা সাবধানে তুলে আলতো হাতে চেক করে দেখল কোথাও কোনো আঘাত বা কেটে গেছে কিনা। এরপর হৃদির সেই ছেঁড়া স্লিপার দুটো নিজের এক হাতে তুলে নিয়ে সে সোজা দাঁড়িয়ে পড়ল। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, হেঁটে যেতে পারবে সুইট হার্ট? হৃদি লাজুক মুখে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তবুও সৌহার্দ্য এক মুহূর্তও দেরি না করে হৃদিকে এক হাতে এক টানে পাঁজা কোলে তুলে নিল, আর তার অন্য হাতে ঝুলতে লাগলো হৃদির সেই ছেঁড়া জুতো জোড়াটা। হৃদিকে কোলে নিয়ে সে যখন সামনের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই পথ আগলে দাঁড়িয়ে থাকা তানিমার ঠিক সামনে গিয়ে সে থমকে দাঁড়ালো। তনিমার দিকে একবার ফিরেও তাকালো না, বরং একরাশ ঘৃণা ও ক্ষোভ মেশানো গর্জে ওঠা কণ্ঠে সে বলে উঠল, এই লাস্ট আমার বউকে নিয়ে। যদি ভবিষ্যতে তোমার মুখ থেকে একটাও বাজে কথা বের হয়, তবে কথা বলার জন্য এই মুখটাই আর আস্ত রাখবো না। আর ওর মাঝে যা আছে তা তা তোমার মতো মেয়ের ধারণারও বহু দূরে। কথাটা শেষ করেই সৌহার্দ্য বড় বড় পা ফেলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। সৌহার্দ্যের এমন ভালোবাসায় মোড়ানো রূপ দেখে হৃদি তার গলা জড়িয়ে ধরে এক দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল তার মুখের দিকে। হৃদিকে এভাবে মায়াবী চোখে তাকিয়ে থাকতে দেখে সৌহার্দ্য চারপাশের উৎসুক জনতা থেকে দৃষ্টি ফিরিয়ে হৃদির আরো একটু কাছে ঝুঁকিয়ে এলো। তারপর তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে উঠল, এভাবে মায়াবী চোখে তাকিয়ে থেকো না জান, আমার খুব ব্যাড ফিল হচ্ছে। না হয় বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই গাড়ির ভেতরেই আমি বা। সৌহার্দ্য আর একটা কথাও বলতে পারল না। তার আগেই হৃদি লজ্জায় লাল হয়ে দ্রুত হাত বাড়িয়ে তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, একটুও লজ্জা করে না আপনার? নির্লজ্জ একটা লোক। সৌহার্দ্য ঠোঁটে এক ফালি বাঁকা হাসি ফুটিয়ে হৃদির দিকে তাকালো। এরপর নরম অথচ চতুর ফিসফিসানি কণ্ঠে বলল, হো লজ্জা করছে না? লজ্জা করলে তোমাকে আমার প্রিন্সেসের আম্মু কিভাবে বানাবো জান? সৌহার্দ্যের সেই নির্লজ্জ আর আদুরে কথায় হৃদি লজ্জায় আড়ষ্ট হয়ে দ্রুত চোখ বুঝে ফেলল। হৃদির এই মিষ্টি লাজুক রূপ দেখে সৌহার্দ্য আর কথা বাড়াল না। এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে উঠতেই সে ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। হৃদিকে গাড়িতে পরম যত্নে বসিয়ে সৌহার্দ্য নিজে এসে বসল ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার ঠিক আগে হৃদির ক্লান্ত পা দুটো আলতো করে টেনে সে নিজের উরুর ওপর তুলে নিল। এরপর বাড়ির উদ্দেশ্যে গাড়িটা সামনের দিকে রওনা দিল। বিকালের মৃদু আলোয় ডাইনিং টেবিলের এক কোণে পাশাপাশি বসে আছেন সারহান চৌধুরী আর সৌহার্দ্য। বসার ঘরের ঠিক সামনেই চলছে টান টান উত্তেজনার একটা খেলা। সারহান চৌধুরীর দৃষ্টি টিভিতে নিবদ্ধ থাকলেও মাঝে মাঝে স্নেহের আবেশে চোখ বুলিয়ে নিচ্ছেন ছেলের ওপর। আর সৌহার্দ্য কফির কাপে ছোট একটা চুমুক দিয়ে গভীর মনোযোগে কিছু একটা টাইপ করে চলেছে তার মোবাইল স্ক্রিনে। টিভি থেকে চোখ না সরিয়েই একটু আফসোসের সুরে সারহান চৌধুরী বললেন, আরবান বাবা হবে শুনেছ? মোবাইল স্ক্রিন থেকে চোখ না তুলেই সৌহার্দ্য ছোট্ট করে জবাব দিল, হুম। ছেলের এমন নির্বিকার ভাব দেখে নাক মুখ কুঁচকে ফেললেন সারহান চৌধুরী। একটু বিরক্তি আর আক্ষেপ মিশিয়ে বললেন, সে দিন মাত্র বিয়ে করলো, একটা বছর যেতে না যেতেই দাদা বানিয়ে দিচ্ছে। কেউ কেউ 4-5 বছরও বিয়ে করে পাচ্ছে না। বাবার কথাটার তীক্ষ্ণ অর্থ বুঝতে বাকি রইল না সৌহার্দ্যের। সে মোবাইল থেকে ধীরে ধীরে চোখ তুলে এক পলক তাকালো বাবার দিকে। বেশ বুঝতে পারছে এই তির্যক কথাগুলোর আসল নিশানা সে নিজেই। তবে কোনো তর্কে না গিয়ে সৌহার্দ্য আবার নিঃশব্দে দৃষ্টি ফিরিয়ে নিল তার মোবাইল স্ক্রিনের দিকে। ছেলের এই নীরবতা যেন সারহান চৌধুরীর বুকের ভেতর জমা থাকা ক্ষোভের বারুদে আগুন জ্বেলে দিল। রাগে ফেটে পড়ে তিনি একরকম গর্জে উঠলেন, নাতি নাতনি নিয়ে খেলার বয়স, এই দামড়া ছেলের সাথে বসে খেলা দেখতে হচ্ছে। একটুও কি লজ্জা করে না? তোমার ছোট ভাই বাবা হতে চলেছে, আর তুমি। বাবার এই অন্তর্দহনকারী কথার সামনে সৌহার্দ্য স্থির হয়ে বসে রইল। বাবার অনবরত এই খোঁচাগুলো আজ যেন শুদ্ধ সীমা ছাড়িয়ে গেছে।
সে আর চুপ থাকতে পারল না। বাবার চোখে চোখ রেখে কণ্ঠে একরাশ চাপা বিরক্তি নিয়ে শান্ত অথচ তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আশ্চর্য, লজ্জা করার মতো কি করলাম আমি? তোমার নাতি নাতনিরাই হয়তো তোমাকে দাদা হিসেবে পছন্দ করছে না, তাই তো দুনিয়াতে আসতে চাচ্ছে না। এতে আমার দোষ কোথায়? সৌহার্দের এই কথাটি যেন সারহান চৌধুরীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে দিল। তিনি রাগে থরথর করতে বলে উঠলেন, বেয়াদব ছেলে, নিজেদের সমস্যাটা স্বীকার করার সাহস নেই, উল্টো দোষ চাপাচ্ছে আমার ঘাড়ে। তারপর আরও একটু খোঁচা দিয়ে ছেলেকে দংশন করার সুরে বললেন, লজ্জা বাদ দিয়ে সমস্যা থাকলে পরিষ্কার করে বলো। আমি তোমার বাবা হলেও তো বন্ধুর মতো। ডক্টর। বাবার কথাটা আর শেষ হতে দিল না সৌহার্দ্য। মাঝপথেই থামিয়ে দিয়ে চরম বিরক্তি নিয়ে সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে বিরক্তিতে তেতে উঠা গলায় বলে গেল, আমারও কোনো সমস্যা নেই, তোমারও কোনো দোষ নেই। আসল সমস্যা হলো পড়া চোর একটা মেয়েকে জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছ। আমার বাচ্চাগুলো ওই স্টুপিডের মতো হয়েছে, পড়ার ভয়ে দুনিয়াতে আসতে চাচ্ছে না। হ্যাপি তো? এখন তোমার মনের মতো উত্তর পেয়েছো? ঠিক সেই মুহূর্তেই নাস্তার ট্রে হাতে ডাইনিং রুমে পা রাখল রিদি। সৌহার্দের মুখ থেকে এমন আজব আর অবিশ্বাস্য কথা শুনে মেয়েটা থমকে গেল। একেবারে আহাম্মক বনে গেল সে। সৌহার্দের যাওয়ার পথের পানে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি নির্লজ্জ অবলীলায় মানুষটা তাদের এখনো না আসা অবুঝ বাচ্চাদের ঘাড়ে পড়ার ভয়ের পুরো দোষটা চাপিয়ে দিয়ে চলে গেল। সারহান চৌধুরীর অবস্থাও তখন শোচনীয়। তিনিও হাঁ করে তাকিয়ে রইলেন ছেলের প্রস্থান পথের দিকে। সৌহার্দ্য চোখের আড়াল হতেই রাগে বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করে উঠলেন সারহান চৌধুরী, অসভ্য একটা ছেলে। পড়া চোর হলেও ভালো, তোমার মতো এমন বেয়াদব না হোক। ঘড়ির কাঁটায় তখন সবেমাত্র 6টা পেরিয়ে গেছে। বাইরে দিন শেষের গোধূলি ম্লান হয়ে নামছে সন্ধ্যার স্নিগ্ধ অন্ধকার। ক্যাম্পাসের পিছনের ব্যস্ত সেই পুরনো ফুচকার স্টলটার সামনে বেশ ভালোই ভিড় জমেছে। ল্যাম্পপোস্টের হলুদ আলো আর ফুচকাওয়ালার টিনের বাক্সে মৃদু ছায়ার খেলায় চারপাশটা বেশ চনমনে। স্টলের একপাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে রিদি। তার ঠিক পাশেই দাঁড়িয়ে রিদির কাঁধে হাত জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে কারো সাথে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল সৌহার্দ্য। বিকেলে রিদি বায়না ধরেছিল ফুচকা খাওয়ার। প্রথমে সৌহার্দ্য একটু টালবাহানা করলেও বউয়ের চোখের সেই অভিমানী চাউনির কাছে তাকে হার মানতেই হয়েছে। রিদি নিজের ফুচকা খাওয়া থামিয়ে একটা ফুচকা বাড়িয়ে দিল সৌহার্দ্যের মুখের দিকে। সৌহার্দ্য একবার রিদির চোখের দিকে ভ্রুকুচকে তাকালো, তারপর হঠাৎই ফোনটা কেটে দিয়ে রিদির কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে উঠল, আমি অন্য কিছু খাব, লাইক ডার্ক চকলেট, মাই ফেভারিট ডিশ। কথাটি বলেই সরাসরি তাকালো রিদির নরম ঠোঁটের দিকে। সৌহার্দ্যের এমন খোলামেলা ইশারায় রিদি লজ্জায় লাল হয়ে মিনমিন করে বলে উঠল, একটা খেয়ে দেখেন, ভালো লাগবে। মুহূর্তের মধ্যেই সৌহার্দ্য রিদির থেকে চোখ সরিয়ে মোবাইল স্ক্রিনের দিকে এক নজর তাকিয়ে গমগমে স্বরে জবাব দিল, নো, তুমি খাও। ঠিক তখনই তাদের কথার মাঝপথে এসে হাজির হলো ফারিস আর রিফা। একটু আগেই সৌহার্দ্য রিফাকে এখানে নিয়ে আসতে বলেছিল, কারণ আজ রাতে বাইরে খাওয়া দাওয়া করবে আর কিছু সময় একসঙ্গে কাটাবে বলে। এমনিতে সৌহার্দ্য ও ফারিস দুজনেই কাজের ব্যস্ততায় সময় পায় না, তবে আজ সৌহার্দ্য কলেজ থেকে ফিরে কোথাও যায়নি। পুরো সময়টা কেবল রিদিকেই দিতে চেয়েছে। রিফা এসেই এক ছুটে রিদিকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলে উঠল, মিস ইউ ভাবি। রিদিও রিফাকে এক হাতে জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলল, মিস ইউ টু। সৌহার্দ্যের সামনে রিভা রিভাবে রিদিকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার দৃশ্যটা দেখি তার চোখের পলক কুঁচকে গেল। রক্তিম এক বিরক্তি খেলে গেল তার চোখে। বোন বলে শত হলেও কিছু বলতে পারছে না, কিন্তু তার বউয়ের উপরই সামান্য খুনসুটির অধিকারটুকু অন্য কারো, তা সে বোনই হোক, প্রাপ্য নয়। এমন একটা অদ্ভুত পজিটিভ রাগ তার সারা শরীরে বয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ফারিসও নিজের বউয়ের এই গদগদ ভাব দেখে ভিতরে ভিতরে বিরক্ত। তবে সে ভালো করেই জানে এই মুহূর্তে বউকে কিছু বলা মানে নিজের জীবনে এক অপ্রত্যাশিত তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা। সৌহার্দ্যের মুখচোখের সেই অসহ্য অবস্থা দেখে ফারিস তাকে আরও একটু রাগিয়ে দেওয়ার সুযোগ ছাড়ল না। বাঁকা হেসে বলে উঠল, তোর বোন ওই ঠোঁটে আমাকে চুমু খায়, এখন আবার তোর বউকে। ফারিসের কথা শেষ হওয়ার আর সুযোগ হলো না। তার আগেই সৌহার্দ্য পিছন থেকে এক মুখ্যুম লাথি বসিয়ে দিয়ে কটমটি গলায় বলে উঠল, দ্বিতীয়বার কোনো বাজে কথা মুখ থেকে বের করলে বউয়ের চুমু খাওয়ার সৌভাগ্য নিয়ে আর দুনিয়াতে থাকতে পারবি না, ইডিয়েট। রিভা ও রিদির ফুচকা খাওয়া শেষ হতেই সৌহার্দ্য যেন আর এক মুহূর্তও দেরি করতে চাইল না।
গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে তাড়া দিল ওদের। ফারিসও নিজের গাড়িটা ড্রাইভারের হাতে দিয়ে পাঠিয়ে দিল সৌহার্দের সাথেই যাওয়ার জন্য। রিদি আর রিভা নীরবে এসে বসল পেছনের সিটে, আর ফারিস বসল সৌহার্দের পাশে সামনের সিটে। গাড়ি স্টার্ট করে ড্রাইভ করার ফাঁকেই সৌহার্দের চোখ বারবার চলে যাচ্ছিল রিয়ার ভিউ মিরারের দিকে, গোপনে রিদিকে দেখার এক তীব্র আকুলতা। ফারিস তীক্ষ্ণ চোখে সব লক্ষ্য করছিল। তার ঠোঁটের কোণে এক চিলতে কৌতুকপূর্ণ হাসি খেলে গেল, আর সহ্য করতে না পেরে সে একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, ভাই এক কাজ কর, তোর বউকে দেখতে দেখতে গাড়িটা উড়িয়ে দে না, আমার জমার দুয়ার থেকে ঘুরে আসি। ফারিসের কথায় ভ্রুক্ষেপ না করে সৌহার্দ্য উল্টো মেজাজ দেখিয়ে সামনের দিকে তাকালো। তার মুখে তখন লজ্জার লেশমাত্র নেই, বরং ধরা পড়ে যাওয়ার এক অদ্ভুত বিরক্তি আর বেপরোয়া ভাব স্পষ্ট ফুটে উঠল। সে তীরে ফুড়ে বলে উঠল, ইডিয়েট, আমি তো জাস্ট ওরা ঠিকমতো বসল কিনা সেটাই চেক করছিলাম। সৌহার্দ্যের এই অতিরিক্ত সাফাই গাওয়া দেখে ফারিস নাক কুঁচকে মৃদু স্বরে বিড়বিড় করে উঠল, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। প্রায় আধ ঘন্টা পথ পাড়ি দিয়ে সৌহার্দ্যের গাড়িটা এসে থামল রমনা পার্কের ঠিক সামনে। সৌহার্দ্যের ইচ্ছে ছিল কোনো রেস্টুরেন্টে বসে সময় কাটানোর, কিন্তু রিদির জোড়াজুড়িতে শেষ পর্যন্ত এই সবুজ চত্বরেই আসতে হলো। গাড়িটা পার্ক করে সৌহার্দ্য সবেমাত্র নেমে দাঁড়িয়েছে, অমনি রিভা আর রিদি একরকম উৎসাহ নিয়েই পার্কের গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো। ঠিক তখনই পিছন থেকে রিদির হিজাবে আলতো করে টান দিল সৌহার্দ্য। পাশেই দাঁড়িয়ে থাকা ফারিসকে ইশারা করে রিভাকে একটু দূরে সরিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিল সে। ফারিস যেন মনে হাঁপ ছেড়ে বাঁচল, নইলে তার এই আধ পাগল বউটা নিজের স্বামীর চেয়ে হৃদির সঙ্গেই যেন সারাক্ষণ আঠার মতো লেগে থাকে। ফারিস রিভার ঘাড় ধরে একটু ঝাঁকুনি দিয়ে আদরে ধমকের সুরে বলল, খরগোশের বাচ্চা, চল, নিজের জামাই পেলে ভাবে ভাবে করছিস কেন? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রিভা তেতে উঠে বলল, ছাড়ুন আমাকে ফারিস ভাই, কতদিন পর ভাবির সাথে দেখা হলো, আমার কথা আছে ভাবির সাথে। ফারিস চোখ বড় বড় করে রাগ দেখানোর ভান করে বলল, চুপ, শ্বশুরের বেয়াদব মেয়ে, কত কষ্টে নিজের কাজ ফেলে পার্কে এসছি বউয়ের সাথে একটু প্রেম করব বলে। ভাবির সাথে কি? হ্যাঁ, ওরাও প্রেম করুক, আমরাও প্রেম করব, চল। এই ঝোপঝাপে উকি ঝুঁকি মেরে প্রেম করার মজাই আলাদা। আর এক মুহূর্ত অপেক্ষা না করে রাগী অথচ শাসন দৃষ্টিতে রিভাকে প্রায় টেনে হিঁচড়েই পার্কের গভীর সবুজের দিকে নিয়ে গেল ফারিস। ফারিস আর রিভা চোখের আড়াল হতেই সৌহার্দ্য রিদির হিজাবটা টেনে আলতো করে নিজের বুকের খুব কাছে এনে দাঁড় করালো। তারপর রিদির কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে বলল, কোথায় যাওয়া হচ্ছিল আমাকে একা রেখে? হুম, ম্যাডাম দেখি কাউকে পেলেই আমাকে একদম ভুলেই যান। দিস ইজ নট ফেয়ার। বলেই রিদির সংবেদনশীল কানের লতিতে উষ্ণ একটা ফোঁ দিল সে। সৌহার্দ্যের গরম নিঃশ্বাসের ছোঁয়া লাগতেই রিদি কেঁপে উঠে আমতা আমতা করে বলে উঠল, অনেকদিন পর ওর কথাটা শেষ করতে দিল না সৌহার্য। নিজের তর্জনীটা রিদির নরম ঠোঁটের ওপর ছুঁইয়ে তাকে থামিয়ে দিল। এরপর রিদির ছোট হাতটা নিজের শক্ত হাতের ভাঁজে জড়িয়ে নিয়ে পার্কের ভেতর হাঁটতে শুরু করল। খানিক বাদেই একটা নিরিবিলি ছায়া ঘেরা জায়গায় এসে ঘাসের ওপর বসল দুজনে। সৌহার্য আলগোছে মাথাটা এলিয়ে দিল রিদির কোলের ওপর। রিদি পরম যত্ন আর ভালোবাসায় নিজের হাতটা সৌহার্যের নরম চুলের ভাঁজে বিলিয়ে দিয়ে আলতো সুরে ডাকল, ডাক্তার সাহেব। চোখ দুটো বুজে আরাম নিয়ে সৌহার্য শুধু ফিস ফিস করে বলল, হুম। রিদি একটু থমকে সৌহার্যের মুখের পানে তাকিয়ে অনিশ্চিত কণ্ঠে বলল, আচ্ছা, আমি যদি কখনো হারিয়ে যাই বা। পুরো কথাটা শেষ করার সুযোগও দিল না সৌহার্য। একরাশ কৃত্রিম বিরক্তি নিয়ে এক ঝটকায় সোজা হয়ে তেতে উঠে বলল, আরেকটা বিয়ে করবো কেন? হৃদির বুকটা ব্যথায় মুচড়ে উঠল। রাগে আর অভিমানে চোখ দিয়ে জল আসার জোগাড়। ফুপিয়ে উঠে সে বলে বসল, আপনার একটুও মায়া নেই? আপনি পারবেন আমার জায়গায় অন্য কাউকে বউ বলে মানতে? সৌহার্য চরম একরোখা ভঙ্গিতে নির্বিকার উত্তর দিল, না পারার কি আছে? রাগে ফোঁসে হৃদি সৌহার্যকে নিজের কোল থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দিতে তেজি গলায় বলে উঠল, সরুন বলছি, গুন্ডা একটা, আমার থেকে দূরে সরুন। একটু ভালোবাসেন না আপনি আমায়, আর আপনার এত ফুর্তি করারও দরকার নেই। আমি মরে গেলেও ভূত হয়ে আপনার চারপাশেই ঘুরে বেড়াবো। কোনো পেতনিকেও আপনার ধার কাছে ঘেঁষতে দেব না, বলে দিলাম। হৃদির এই অভিমানী রাগ দেখে সৌহার্যের মুখে চওড়া একটা হাসির রেখা ফুটে উঠল।
সে একটানে রিদির ছোট হাতটা টেনে সোজা নিজের বুকের উপর চেপে ধরে একদম গম্ভীর গলায় বলল, ওকে, ভুতনিকেই নিয়ে সংসার করব। শুধু রোমান্সের সময়ে একটু মানুষ হয়ে কাছে চলে আসলে হবে। কথাটা শুনে রিবি রাগে লাল হয়ে সৌহার্যের প্রশস্ত বুকে একটা কিল বসিয়ে দিয়ে ফোঁস করে বলে উঠল, সারাক্ষণ শুধু মুখে অমন বাজে কথা। রিভা এক মনে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে, আর ফারিস বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। পার্কে আসার মূল উদ্দেশ্য ছিল একটু রোম্যান্স করা, হাত ধরে পাশাপাশি হাঁটা, দুজনে মিলে কিছু মিষ্টি কথা বলা, আর বউটা তার কাঁধে মাথা রেখে ভালোবাসার গল্প শুনবে। অথচ এই মেয়ে পার্কে ঢোকার পর থেকেই থামার নাম নেই, একের পর এক শুধু খেয়েই চলেছে। দেখে মনে হচ্ছে জন্মের বিদেশি কোনো উপবাস ভেঙেছে সে। অবশেষে আর সহ্য করতে না পেরে বিরক্তিতে ফেটে পড়ে ফারিস পড়ল, আর কত খাবি বলতো, পেট ফাটবে তো। কথাটা শুনে রিভা ভুরু কুঁচকে তেতে উঠে জবাব দিল, খাওয়ার খুঁটে দিচ্ছেন কেন কিপটা এমপি? আমি কি এমন আর খেয়েছি? এই তো মাত্র। তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে ফারিস কটমট করে তাকিয়ে বলল, না কিচ্ছু খাসনি তুই, এক কাজ কর, এবার আমাকেই চিবিয়ে চিবিয়ে খেয়ে আমার ভার্জিনিটিটা একেবারে নষ্ট করে দে। রিভা নাক মুখ কুঁচকে বোকামির একাকার করে বলল, আপনাকে কেন খেতে যাব ঠং। ফারিস রিভার এই চটজলদি উত্তরের বিপরীতে পাল্টা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল সৌহার্য ফোন করেছে। ওদের এখনই পার্ক থেকে বের হতে হবে। সব মিলিয়ে ফারিসের মেজাজ তখন চরমে, আর এক মুহূর্তও দেরি না করে সে একটানে রিভাকে কোলে তুলে নিল। এরপর দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, চল তো বেয়াদব মেয়ে, আজ বাড়ি চল, তোকে চেপে মারবো আমি। রাত তখন প্রায় 11টা। ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে রাত জাগার প্রহর। রিদি বসে বসে গল্প করছিল রিভা আর পৃথার সাথে। মাত্র ঘণ্টাখানেক আগেই ওরা বাড়ি ফিরেছে। ফারিস চেয়েছিল রিভাকে নিজের সাথে নিয়ে যেতে, কিন্তু রিভা চৌধুরী বাড়ি আসার তীব্র জিদ ধরায় ফারিস আর না করতে পারেনি। গল্প করতে করতে একসময় রিভা ঘুমিয়ে পড়েছে গাঢ় ঘুমে। পৃথার চোখেও নেমে এসেছে ক্লান্তির আবেশ। আজ আরবানের নাইট ডিউটি থাকায় রিভার এই উপস্থিতিতে পৃথা আজ রাতেই রিভার সাথে থাকছে। পৃথার চোখে ঘুমের রেশ দেখে রিদি নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াল, কিন্তু রুমে পা রাখতেই চোখের পলকে তড়িৎ বেগে বলিষ্ঠ দুটি হাত তাকে চেপে ধরল দেয়ালের সাথে। ভয়ে বুক কেঁপে উঠল রিদির। ঢোক গিলে থরথর কাঁপা গলায় সৌহার্দের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলে উঠল, ভয় পেয়ে। বাকি কথাটুকু আর গলা থেকে বের হলো না। তার আগেই নিজের ডার্ক ব্রাউন ওষ্ঠযুগল এনে রিদির কোমল ঠোঁটের উপর বসিয়ে দিল সৌহার্দ। উন্মাদের মতো চুষে নিতে লাগলো মেয়েটার ঠোঁটের নরম আভা। হৃদির নিঃশ্বাস যেন আটকে আসার উপক্রম হলো। আপ্রাণ চেষ্টা করল শক্তপোক্ত সেই পুরুষের বুক থেকে নিজেকে দূরে সরিয়ে দিতে, কিন্তু তার সমস্ত প্রতিরোধ নিমেষেই ব্যর্থ হয়ে গেল। দম ফুরিয়ে আসছে হৃদির, বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে আর্তনাদ, তবু সৌহার্দের থামার কোনো নাম নেই। মনে হচ্ছিল নিজের মনের সমস্ত জমে থাকা ক্ষোভ আর তীব্র ভালোবাসা সে যেন উগড়ে দিচ্ছে হৃদির নরম ঠোঁটের ভাঁজে ভাঁজে। দীর্ঘক্ষণ নিজের তৃষ্ণা মিটিয়ে হৃদস্পন্দন স্থিমিত হওয়ার উপক্রম হলে তবেই হৃদিকে মুক্তি দিল সৌহার্দ। তার বন্দি বাহু থেকে ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে হৃদি বলে উঠল, চোখে জল আর রাগের মিশ্রণে, আরেকটু হলে তো দম আটকে মেরে ফেলতেন। কি করছেন এসব? আজ তো একটা রাক্ষস কোথাকার। সৌহার্দ নিজের হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটটা মুছে নিল। চোখে সেই জমাট বাঁধা দৃষ্টিতে তখন এক অদ্ভুত অধিকার বোধ। গম্ভীর অথচ ভারী কণ্ঠে সে বলে উঠল, আজ পার্কে যে কথাটা তুমি উচ্চারণ করেছিলে, বিশ্বাস করো, সেটা যদি দ্বিতীয়বার তোমার মুখ থেকে বের হয় তবে এর পরিণামের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হবে। কথাটা যেন মনে থাকে। বলেই একটানে হৃদিকে নিজের বুকে টেনে নিল সে। বুকের সাথে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে ফিস করে বলল, আমাকে ছেড়ে যেতে চাইলে হয়, আমাকে মেরে যেও, নয়তো তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে শিখিয়ে দিয়ে যেও। আমাকে ভালোবাসতে বাধ্য করে মাঝপথে ছেড়ে চলে যাবে, সেটা কোনো দিনও হতে দেব না। সৌহার্দের কথার ধরনে হৃদির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে নিজের দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল সৌহার্দকে। নরম গলায় সে বলে উঠল, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, তার চেয়ে বরং আপনাকে ছেড়ে যাওয়ার আগেই যেন আমার মৃত্যু হয়। মেয়েটার মুখ থেকে অমন কথা শুনতেই সৌহার্দের ভ্রু কুঁচকে গেল।
হৃদিকে একটু দূরে সরিয়ে তার থুতনিতে নিজের আঙুল ছোঁয়া দিয়ে হৃদির ঠোঁট কেঁপে উঠল। ধমকের সুরে সে ফিসফিস করে বলে উঠল, এই বাজে শব্দটা মুখেও আনবে না আর কখনো। এরপর আর একটু সময় নষ্ট না করে হৃদিকে আলতো করে পাঁজা খুলে তুলে নিল সৌহার্দ্য। সোজা বিছানায় শুইয়ে দিয়ে নিজে গিয়ে বসল ল্যাপটপটা সামনে নিয়ে। বিছানায় শুইয়ে শুইয়ে হৃদি অপলক চেয়ে রইল সৌহার্দ্যর দিকে। নরম সুরে ডেকে উঠল, ঘুমাবেন না? কিবোর্ডে টাইপিং করতে করতেই সৌহার্দ্য উত্তর দিল, তুমি ঘুমাও, আমার কিছু জরুরি কাজ আজ আছে। কিন্তু পুরো বাক্যটা শেষ করতে দিল কোথায় হৃদি? বিদ্যুৎ গতিতে বিছানা থেকে উঠে একটা ভীরু খরগোশ ছানার মতো সৌহার্দ্যের টি শার্টের ভেতর মাথাটা গলিয়ে দিল সে। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল তার সেই চওড়া বুকটা। গভীর সুখে মুখ গুঁজে দিয়ে শক্ত করে বুঁজে ফেলল ক্লান্ত চোখ দুটো। হৃদির এমন আদুরে আবদারে থমকে গেল সৌহার্দ্যের ব্যস্ত আঙুলগুলো। ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি ফুটিয়ে এক হাতে আলতো করে হৃদিকে নিজের আরও গভীরে আগলে নিল সে, আর অন্য হাতটা আবারও ব্যস্ত হয়ে পড়ল ল্যাপটপে। সকাল প্রায় 8টা। হৃদি আজ বেশ সকালেই ঘুম থেকে জেগে উঠেছে, কারণ সৌহার্দ্য আজ খুব ভোরেই হাসপাতালে চলে গেছে। রান্নাঘরে আমেনা খালার সাথে তখন সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত হৃদি, আর তাকে টুকিটাকি সাহায্য করছে রিভা। কাজের প্রায় শেষ পর্যায়ে রান্নাঘরে এসে হাজির হলো পৃথা। পৃথার ফ্যাকাশে মুখখানা দেখেই হৃদির বুকটা কেমন যেন কেঁপে উঠল। একটু উদ্বিগ্ন স্বরে সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি রে, তোর মুখের এমন অবস্থা কেন? রাতে কিচ্ছু ঘুমাসনি নাকি? ক্লান্ত ও অবসন্ন চোখে হৃদির দিকে তাকিয়ে পৃথা ম্লান হাসার চেষ্টা করল। না রে রিদি, শরীরটা একদমই ভালো লাগছে না। কাল থেকে যা খাচ্ছি সব যেন পেটে দানা বাঁধছে না, বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। বন্ধুর এমন কষ্ট দেখে হৃদির মায়ায় বুকটা ভারাক্রান্ত হয়ে এলো। সে স্নেহের সুরে বলল, তাহলে তুই আর দাঁড়িয়ে থাকিস না, যা গিয়ে ডাইনিং এ বস। আমি তোকে ঝালঝাল কিছু একটা বানিয়ে দিচ্ছি, মুখে একটু রুচি ফিরবে। আর আজ তোকে কলেজে যেতে হবে না, বুঝলি? পৃথা দুর্বল হাতে কেবল না সূচক মাথা নাড়ল। একটা দীর্ঘশ্বাস লুকিয়ে হৃদি সান্ত্বনার সুরে বলল, ঠিক আছে, তুই যা, আমি তোর নাস্তাটা নিয়ে আসছি। এরপর সবার নাস্তা টেবিলে গুছিয়ে দিয়ে পৃথার জন্য আলাদা করে যত্ন নিয়ে নাস্তা তৈরি করে দিল হৃদি। তারপর নিজে দ্রুত কিছু মুখে গুজে নিয়েই সে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। সকাল প্রায় 11টা বাজে। চেম্বারের নিস্তব্ধতায় চোখ বন্ধ করে ক্লান্ত হয়ে বসে আছে সৌহার্দ্য। মাত্রই একটা জরুরি অপারেশন শেষ করে ফিরেছে সে। হঠাৎ দরজায় কড়া নাড়ার কোনো তোয়াক্কা না করেই কেউ একজন চেম্বারে প্রবেশ করল। বিরক্তিতে চোখ মেলে ভ্রু কুঁচকে তাকালো সৌহার্দ্য। সামনে দাঁড়িয়ে আছে তানিমা। মেয়েটির পোশাক আশাকের কোনো শালীনতা নেই, পুরো অবয়বটাই যেন কেমন উচ্ছৃঙ্খল। তনিমার দিকে এক পলক তাকিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিল সৌহার্দ্য। এই মেয়ের চালচলন ও চলাফেরা তার কাছে বরাবরই বিরক্তিকর ঠেকেছে। সরাসরি সৌহার্দ্যের দিকে তাকিয়ে তনিমা কিছুটা আদুরে গলায় বলল, স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই ঠান্ডা ও কর্কশ গলায় সৌহার্দ্য বলে উঠল, আমার বিনা অনুমতিতে আমার চেম্বারে প্রবেশ করার সাহস কোথায় পেলে? গেট আউট ফ্রম মাই চেম্বার। সৌহার্দ্যের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তনিমা উল্টো তার আরও একটু কাছে এগিয়ে এসে ফিউজ করা গলায় বলল, প্লিজ স্যার, আমার একটা কথাটা একটু শুনুন। আর সহ্য হলো না সৌহার্দ্যের। ঝটপট চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তানিমার দিকে না তাকিয়ে গর্জে উঠল, আই সেড গেট আউট। আর একবার কথাটি বলতে হলে ফল তোমার জন্য ভালো হবে না। সৌহার্দ্যের এমন তীব্র ও তীক্ষ্ণ ধমকে থরথর করে কেঁপে উঠল মেয়েটি। ভয়ে এক পা পিছিয়ে কোনো মতে দরজা খুলে বেরিয়ে যেতেই করিডোরে তার মুখোমুখি হলো হৃদি। মুখ কুঁচকে তানিমার আপাদমস্তক তাকিয়ে হৃদি রাগে বিড়বিড় করে উঠল, তুই ওনার চেম্বারে কি করছিলি? এখানে কেন এসেছিস? হৃদির এমন ঝটকা প্রশ্নে বিন্দু মাত্র দমে না গিয়ে তানিমা মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে গদগদ সুরে জবাব দিল, স্যার তো ডেকেছিলেন একটা পার্সোনাল কথা বলতে। তানিমার এমন নির্লজ্জ মিথ্যাচারে হৃদির চোখের কোণে আগুন জ্বলে উঠল। বাঁকা হেসে ঘৃণা ভরে সে বলল, তোর এই ভাওতাবাজি অন্য কোথাও গিয়ে করিস, যে মানুষ নিজের বউয়ের সাথে পর্যন্ত পার্সোনাল কথা বলার সময় পায় না, সে তোর মতো একটা মেয়ের সাথে কি পার্সোনাল কথা বলবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে।
তানিমা বুঝতে পারল হৃদির সামনে এই মিথ্যে ভান বেশি দূর টিকবে না, তাই আর লুকোচুরি না করে সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি স্যারকে ভালোবাসি, সেটাই জানাতে এসেছিলাম। এখন তুই কি করবি শুনি? হৃদির রাগে তখন পুরো শরীর জ্বলে যাচ্ছে। পাল্টা কিছু একটা বলতে গিয়েও সে নিজেকে সামলে নিল। চটজলদি পকেট থেকে নিজের মোবাইলটা বের করে সাইমকে একটা সংক্ষিপ্ত মেসেজ পাঠিয়ে দিল সে। এরপর তানিমার দিকে তাকিয়ে মুখে এক চমৎকার মিষ্টি হাসি ফুটিয়ে ব্যঙ্গের সুরে বলল, আচ্ছা রে, তুই যে ওনাকে ভালোবাসিস তার প্রমাণ কি? তানিমা বিরক্ত মুখে জবাব দিল, তোকে আমি কেন প্রমাণ দিতে যাব? হৃদির এবার আর হাসি ধরে রাখা গেল না। সে আরো ব্যঙ্গাত্মক সুরে বলল, আরে তোকে প্রমাণ দিতেই হবে না, চল দুজনে মিলে একটু ঘুরে আসি, হবু সতীন বলে কথা। কথা শেষ হতে না হতেই হৃদি এক টানে তানিমার হাত ধরে হাসপাতালের মর্গের অন্ধকার করিডোরের দিকে হাঁটতে শুরু করলো। মর্গের ভারী দরজাটার সামনে গিয়ে পৌঁছাতেই তনিমা আতঙ্কিত হয়ে হৃদির হাত ছাড়িয়ে দিয়ে পিছিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, এখানে কেন এনেছিস আমাকে? হৃদি একদম শান্ত গলায় চোখে মুখে অদ্ভুত এক রূপালী হাসি নিয়ে বলল, কি আর করব, এই লাশগুলোর সাথে একটু হাডুডু খেলবো, তুই দেখবি চল। তানিমার রাগী ও ভয়ে ফেঁপে পড়ে বলল, তুই আমাকে আজ তো একটা বলদ পেয়েছিস নাকি? ছাড় আমাকে বলছি। ঠিক সেই মুহূর্তে করিডোরের ছায়া থেকে বেরিয়ে এলো সাইম আর সুমি। সাইম মুচকি হেসে বলল, ছাড়াছাড়ি আর হবে না রে বেবি। এরপর আর এক মুহূর্ত দেরি না করে তিনজন মিলে জোর করে ধস্তাধস্তি করে ভয়ে আড়ষ্ট তানিমাকে একরকম ধাক্কা দিয়েই মর্গের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে ভারী দরজাটা আটকে দিল। এর আগেই সাইম মর্গের দারোয়ানকে কিছু টাকা গুঁজে দিয়ে ভনিতা করে বাইরে নাস্তা খেতে পাঠিয়ে দিয়েছিল, তাই আশেপাশের চত্বরটা একদম ফাঁকা। তানিমাকে মর্গে আটকে দেওয়ার পর হৃদি সাইম ও সুমিকে বলল, তোরা ক্লাসে যা, আমি একটু পরেই আসছি। আসলে ঠিক কিছুক্ষণ আগেই কলেজের সেকেন্ড পিরিয়ডের ক্লাস শেষ হয়েছিল। সকালে ঘর থেকে বের হওয়ার পর সৌহার্দের সাথে হৃদির আর কোনো দেখাই হয়নি, তাই হাসপাতাল চত্বরে আসার মূল উদ্দেশ্যই ছিল সৌহার্দের সাথে একটু দেখা করে যাওয়া। কিন্তু চেম্বারের সামনে এসে তানিমাকে সৌহার্দের চেম্বার থেকে বের হতে দেখি হৃদির মাথার সব ঠিকঠাক জ্ঞান গুলিয়ে গিয়েছিল, আর পরিণতি হলো এই। সুমি আর সাইমকে ক্লাসে পাঠিয়ে হৃদি সরাসরি এসে হাজির হলো সৌহার্দের চেম্বারে। তখন টেবিলে ঝুঁকে কিছু রোগীর ফাইল দেখছিল সৌহার্দ্য। হঠাৎ কেমন একটা শব্দের মতো কানে আসতেই সে চোখ তুলে তাকালো। সামনে হৃদি দাঁড়িয়ে, চোখ দুটো রাগি জ্বলছে, যেন ঠিক ফসফস করছে ছোট্ট একটা নাগিন। কপালে গভীর ভাঁজ ফেলে সৌহার্দ্য শীতল গলায় বলল, হোয়াট? হৃদি তেজ দেখিয়ে ঝাঁঝালো গলায় বলল, ওই মেয়ে এখানে কেন এসেছিল? তানিমার কথা ততক্ষণে সৌহার্দ্যের মাথা থেকে পুরোপুরি মুছে গেছে, তাই সে বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদি ঠিক কোন মেয়ের কথা বলছে। কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করল, কোনো মেয়ে? হৃদির রাগ যেন এক পলকে বহু গুণ বেড়ে গেল। ফুঁসে উঠে সে এগিয়ে গেল সৌহার্দ্যের একদম কাছে, খপ করে চেপে ধরল তার শার্টের কলার। রাগের চোটে কাঁপতে কাঁপতে বলল, একদম নাটক করবেন না। আমি হৃদির কথা শেষ হতে দিল না সৌহার্দ্য। ঝটপট হৃদির হাত নিজের কলার থেকে আলগা করে এক টানে তার কোমর জড়িয়ে বসিয়ে দিল টেবিলের উপর। এরপর হৃদির মুখটা নিজের দুই হাতের আজলায় আলতো করে ধরে খুব নরম স্বরে বলল, এমন করছো কেন? আমি তো বুঝ। কথাটা মাঝপথেই থেমে গেল। ঠিক ওই মুহূর্তে সৌহার্দ্যের মাথায় এলো তালুকদারের মেয়ের প্রসঙ্গটা। তখনই তার বুঝতে বাকি রইল না তার অভিমানী বউটা ঠিক কোন কারণে এত ফায়ার হয়ে আছে। সৌহার্দ্য হৃদির ঘাড়ে নিজের মুখ গুঁজে দিয়ে কিছু বলবি, তার আগেই হৃদি দুই হাতে শক্ত করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। আগের সেই তেজ বজায় রেখে সে ক্ষীণ গলায় বলে উঠল, সরেন আমার থেকে, আগে বলুন। ওই পুরো বাক্যটা আর শেষ করতে পারল না হৃদি। সৌহার্দ্য আবার তাকে নিজের কাছাকাছি টেনে নিতে চাইল, কণ্ঠে সেই একই মাদকতা আর নরম সুর। আই ডোন্ট নো, আমি জানতেও চাইনি। কিন্তু হৃদি সহজে দম্বার পাত্রী নয়। সৌহার্দ্যকে ফের দূরে ঠেলে দিয়ে একই রকম তেজে সে বলে উঠল, আপনার অনুমতি ছাড়া বন্যা। এবার আর ধৈর্য ধরে রাখতে পারল না সৌহার্দ্য। রাগে ফেটে পড়ে দাঁতে দাঁত চেপে সে ধমকে উঠল, সমস্যা কি তোমার?
এক কথা বারবার বল কেন? একবার বললাম জানি না মানে জানি না। সৌহার্দ্যের এমন হুট করে রেগে যাওয়াটা রিদি সহ্য করতে পারল না। চোখের কোণে জমল অভিমানীর জল। মুখটা গোমড়া করে সে যখন চেম্বার থেকে বেরিয়ে যেতে নিল, তখনই সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে তার হাত টেনে সোজা বসিয়ে নিল নিজের কোলে। তারপর দুই গালে আলতো করে দুটো চুমু এঁকে ফিস ফিস করে বলল,